চলছে লকডাউন, বাড়িতে বসে আছো তোমরা, বাড়িতে বসে বসে পড়াশোনা করছো। সে পড়াশোনায় আমরা সবসময় তোমাদের সঙ্গে আছি। এতদিন আমরা পিডিএফ এর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছিলাম তোমাদের পড়ার প্রয়োজনীয় যা যা কিছু বোঝার জন্য, লেখার জন্য, নমুনা উত্তর লেখার জন্য যা তোমাদের প্রয়োজন। এখন আমরা আরেকটা উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে দৃশ্য শ্রাব্য মাধ্যমের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। এই দৃশ্য শ্রাব্য মাধ্যমে দিয়ে তোমাদের কাছে পৌঁছতে চলেছি আজ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো। অষ্টম শ্রেণী আজ আমরা পড়তে চলেছি বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের যে অধ্যায় তোমাদের রয়েছে পদ পরিচয়, তার কিছু অংশ আমরা বিদ্যালয়ে ইতিপূর্বে পড়ে ফেলেছিলাম, কিছু অংশ আমরা পিডিএফ এর মাধ্যমে পড়েছি। আজকে আমরা পড়ব পদ পরিচয়ের শেষ অংশ, ক্রিয়াপদ। ক্রিয়াপদ, বাংলা ভাষায় পদকে দুটো ভাগে ভাগ করা যায়, নামপদ, ক্রিয়াপদ। এটা তোমরা ছোটবেলা থেকে জেনে এসছো। পূর্ববর্তী অধ্যায় অব্যয় করতে গিয়ে তোমরা জেনে এসছো পদের আরো দুটো নামকরণ, একটা সব্যয় পদ, একটা অব্যয় পদ। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে পদের রূপান্তর করা যায় না, পরিবর্তন করা যায় না, তাদেরকে বলে অব্যয় পদ। আর যেসব পদের রূপান্তর বা পরিবর্তন করা যায় তাদের বলে অব্যয় পদ। তাহলে এই ক্রিয়াপদ এ যেমন একদিক থেকে একটা ভাগ যা নামপদ নয়, আবার দেখো অন্যদিক থেকে একে কিন্তু সব্যয় পদ হিসেবেও আমরা পরিচিতি দিতে পারি। কাকে বলে ক্রিয়াপদ? এটা উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদের জানতে হবে ক্রিয়া শব্দের অর্থ কি। ক্রিয়া শব্দের অর্থ কাজ করা। কিরকম কাজ করা? হওয়া, থাকা, ঘটা, দেখা, শোনা, এরকম একটা কাজ করার বোধ, এরকম একটা কাজ করার ধারণা, এরকম একটা কাজ করার কথা যে পদ আমাদের কাছে পৌঁছে দেয়, যে পদ আমাদেরকে পরিচিত করে দেয়, সেই পদকে আমরা বলি ক্রিয়াপদ। তাহলে খুব সহজভাবে যদি বলতে হয় ক্রিয়াপদ কাকে বলে, তাহলে আমরা উত্তরে কি বলছি? যে পদের মাধ্যমে হওয়া, থাকা, ঘটা ইত্যাদি ইত্যাদি শব্দটা কেন আসছি? দেখো, খুব অজস্র কাজ পৃথিবীতে প্রতি মুহূর্তে আমরা করে চলেছি। এত কাজের নাম লেখা তো সম্ভব নয়। তাহলে আমরা সংজ্ঞাতে কি বলছি? যে পদের মাধ্যমে হওয়া, থাকা, ঘটা ইত্যাদি কোনো কাজ করাকে বোঝানো হয় তাকে ক্রিয়াপদ বলে। আমি এখানে লিখেওছি, দেখো যে ক্রিয়া শব্দের অর্থ কাজ করা, হওয়া, থাকা, ঘটা, দেখা ইত্যাদি কাজ করা। ক্রিয়াপদ তার মধ্যে কি লুকিয়ে আছে? তার মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে, কি? তার নাম ধাতু। ধাতু ব্যাপারটা কি? একটা ক্রিয়াপদ যখন আমরা গঠন করছি তখন সেই ক্রিয়াপদের মধ্যে লুকিয়ে আছে একটা অংশ যেটাকে আর ভাগ করা যায় না। ক্রিয়াপদের এই মূল এবং অবিভাজ্য অংশ, যেমন ধরো আমরা করা একটা ক্রিয়াপদ গঠন করেছি, তাহলে কর যুক্ত আ। এই কর যুক্ত আ যখন লিখছি, এটা দেখো আমি তোমাদের লিখে দেখাচ্ছি। কর কথাটাকে লিখলাম, কর হসন্ত দিলাম, যুক্ত আ লিখলাম। এখানে কিন্তু আমার লেখা শেষ হচ্ছে না, ভালো করে লক্ষ্য করবে। আমি এর আগে একটা এরকম চিহ্ন দিচ্ছি, অনেকটা তোমাদের উত্তরে টিক চিহ্ন দেওয়ার মতো। মনে রাখবে এই চিহ্নটাকে বলা হয় ধাতু চিহ্ন। তার মানে এই চিহ্নটা যার আগে বসলো সেটা হচ্ছে ধাতু, তার সঙ্গে যেটা যুক্ত হলো সেটা বিভক্তি। এই দুটো মিলে যেটা তৈরি হলো অর্থাৎ করা, এইটা হয়ে গেল ক্রিয়াপদ। ক্রিয়াপদের মূল এবং অবিভাজ্য অংশকে বলে ধাতু। তাহলে ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় ক্রিয়াপদ, আর শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে তৈরি হয় নামপদ। ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে তৈরি করলাম ক্রিয়াপদ। তাহলে বাক্যে প্রয়োগ করলাম, সে ঘুমোচ্ছে, সে খেলছে, সে যাচ্ছে। আচ্ছা দেখো, এরকম দুটো বাক্য হয় যে ছেলেটি খেলছে, ভালো করে লক্ষ্য করবে, ছেলেটি খেলছে আর সে হাসতে হাসতে চলে গেল। এর মধ্যে দুটো অংশ দেখো দাগ দিয়েছি, একটা হচ্ছে খেলছে, একটা হাসতে হাসতে চলে গেল। আচ্ছা দেখো, খেলছে যখন বললাম, এই ক্রিয়াপদটা এই বাক্যের অর্থকে কি সম্পূর্ণ করলো? এই বাক্যের ভাবকে কি সম্পূর্ণ করলো? প্রশ্ন করলেই তোমরা সবাই মনে মনে উত্তর দিলে, শ্রেণীকক্ষে উপস্থিত থাকলে জোরে জোরে উত্তর দিতে হ্যাঁ করছে। কিন্তু যখন বললাম সে হাসতে হাসতে, ধরো বাকিটাকে ঢেকে দিলাম, বাকিটাকে ঢেকে দিলাম, সে হাসতে হাসতে, এটাও তো ক্রিয়াপদ। এটা কি বাক্যের অর্থকে সম্পূর্ণ করলো? তোমরা নিশ্চয়ই এবারে আমাকে উত্তর দেবে না স্যার করছে না। আচ্ছা, তাহলে ক্রিয়াপদ এরকম হতে পারে, সেটা বাক্যে ব্যবহার হলে কখনো বাক্যের অর্থকে সমাপ্ত করে, কখনো বাক্যের অর্থকে
সমাপ্ত করেন। এই যে সমাপ্ত মানে শেষ, এর আরেকটা শুদ্ধ বাংলা প্রতিশব্দ সমাপন। আর যা সমাপ্ত করে বা যা সমাপন করে তাকে আমরা বলি সমাপিকা। বাক্যে যে ক্রিয়াপদকে আমরা ব্যবহার করলাম সে বাক্যের ভাব এবং অর্থকে সম্পূর্ণ করলো কিনা এর উপর নির্ভর করে দুটো ভাগ হয়ে গেল ক্রিয়া। এই দেখো এখানে আমরা লিখে ফেলেছি ভাব ও অর্থ সমাপ্ত করছে বলে ক্রিয়াকে দুটো ভাগ করছি, সমাপিকা অসমাপিকা। সমাপিকা অসমাপিকা কাকে বলছি সমাপিকা? যে ক্রিয়াপদ বাক্যে বসে বাক্যের ভাব এবং অর্থকে সম্পূর্ণ বা সমাপ্ত করে দিচ্ছে তাকে আমরা বলছি সমাপিকা ক্রিয়াপদ। আর যে ক্রিয়াপদ বাক্যে ব্যবহৃত হয়ে বা বাক্যে বসে বাক্যের ভাব এবং অর্থকে সম্পূর্ণ করতে পারছে না তাকে বলছি অসমাপিকা ক্রিয়া। তাহলে সমাপিকা অসমাপিকা। তাহলে এইবার তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার একটু আগে যে আপনি বললেন ক্রিয়াপদের মূল এবং অবিভাজ্য অংশকে ধাতু বলে, সেটা সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া? এইবার দেখো আমি ধাতুর সংজ্ঞাটা তোমাদের জন্য লিখে রেখেছি। ক্রিয়াপদে সমাপিকা ক্রিয়াপদই হোক আর অসমাপিকা ক্রিয়াপদই হোক, বিভক্তি বর্জিত মূল বা অবিভাজ্য অংশ, কি বলেছি বিভক্তি বর্জিত। লক্ষ্য করে দেখো এখানে আমরা হসন্ত বসিয়েছি। বিভক্তি বর্জিত মূল বা অবিভাজ্য অংশ হলো ধাতু। তাহলে গেল সমাপিকা অসমাপিকা। এছাড়া কি আর কোনো ভাগ হতে পারে? হ্যাঁ, ভাগ হতে পারে। তোমাদের অষ্টম শ্রেণীর বইতে কিন্তু এই ভাগটা উল্লেখ নেই, কিন্তু এটা আমাদের অবশ্যই জানা দরকার। কর্মের ভিত্তিতে ক্রিয়াপদকে আরো দুটো ভাগে ভাগ করা যায়, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। সেটা আবার কিরকম? অকর্মক মানে যার কর্ম নেই, সকর্মক মানে যার কর্ম আছে। কিভাবে বুঝবো কর্ম আছে? কর্ম অনুযায়ী তো দুটো কথা বলছি, অকর্মক সকর্মক। কি করে বুঝবো? কোনো একটা বাক্যে ক্রিয়াপদ আছে, ধরো আমরা তিনটে বাক্য এখানে পরপর রেখেছি, আমি খাই, আমি ভাত খাই, আমি তোমায় বলছি। তিনটে বাক্য পরপর রেখেছি, আমি খাই, আমি ভাত খাই, আমি তোমায় বলছি। এই তিনটে বাক্যকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে কোনো বাক্যে ক্রিয়াপদকে আমরা যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তার উত্তর যদি কিছু পাই তাহলে সেটা সকর্মক ক্রিয়া। সকর্ম, কর্মের সহিত বর্তমান কর্ম আছে তার। আর যদি না থাকে তাহলে অকর্ম, কর্ম নাই যার। তাহলে দেখো আমি খাই, কি খাই, কাকে খাই, উত্তর পেলাম না। লিখেছি এখানে দেখো কি প্রশ্ন কাকে প্রশ্ন, কি প্রশ্ন কাকে প্রশ্ন, কি প্রশ্ন কাকে প্রশ্ন। আমি খাই, কি খাই, উত্তর নেই। কাকে খাই, উত্তর নেই। অকর্মক ক্রিয়াপদ। আমি ভাত খাই, আমি কি খাই, ভাত খাই, উত্তর পেলাম। কর্ম আছে, সকর্মক ক্রিয়াপদ। আমি কাকে বলছি, আমি তোমায় বলছি। আমি বলছি, আমি কাকে বলছি, আমি তোমায় বলছি। আবার উত্তর পেলাম। তাহলে এটা কি হয়ে গেল? এটাও হয়ে গেল সকর্মক ক্রিয়া। আচ্ছা, এই কি প্রশ্নে সকর্মক ক্রিয়া, কাকে প্রশ্নে সকর্মক ক্রিয়া, এটা দুজনে কি একটা বাক্যে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। যদি আসে তাহলে তাকে কি বলে জানো? তাহলে তাকে বলে দ্বিকর্মক ক্রিয়া। এই দ্বিকর্মক ক্রিয়া, এই যে দ্বিকর্মক ক্রিয়ার কথাটা লিখলাম, এটা কিন্তু আলাদা কোনো ভাগ নয়, এটা সকর্মকেরই একটা রূপ। এটা কিন্তু ভাগ নয়, এটা সকর্মকের রূপ। কিরকম উদাহরণ হবে তার দেখে নিয়ে এসো। আমি তোমাদের ব্যাকরণ পড়াচ্ছি। আমি তোমাদের ব্যাকরণ পড়াচ্ছি। পড়াচ্ছি ক্রিয়াপদকে দেখলাম। কি পড়াচ্ছি? ব্যাকরণ পড়াচ্ছি। কাকে পড়াচ্ছি? তোমাদের পড়াচ্ছি। কি প্রশ্নে যে কর্ম পাওয়া যায় তাকে বলে মুখ্য কর্ম। মন দিয়ে শোনো। কি প্রশ্নে যে উত্তর পাওয়া যায় তাকে বলে মুখ্য কর্ম। কাকে প্রশ্নে যে উত্তর পাওয়া যায় তাকে বলে গৌণ কর্ম। কাকে প্রশ্নে যে উত্তর পাওয়া যায় তাকে বলে গৌণ কর্ম। এদের দুজনের মধ্যে আরেকটা পার্থক্য আছে, লক্ষ্য করে দেখো। মুখ্য কর্ম অপ্রাণবাচক বা বস্তুবাচক, আর গৌণ কর্ম প্রাণীবাচক। মুখ্য কর্ম অপ্রাণবাচক বা বস্তুবাচক, গৌণ কর্ম প্রাণীবাচক। তাহলে মুখ্য কর্ম গৌণ কর্মের পার্থক্য কোথায়? মুখ্য কর্ম কি প্রশ্নে পাওয়া যায়, গৌণ কর্ম কাকে প্রশ্ন পাওয়া যায়। মুখ্য কর্ম বস্তুবাচক বা অপ্রাণবাচক, গৌণ কর্ম প্রাণীবাচক। এই নিয়ে ক্রিয়াপদের প্রাথমিক গঠন। আরো আরো উঁচু ক্লাসে যখন যাব ক্রিয়ার আরো ব্যবহার দেখবো, আরো রূপ দেখবো। আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় আমাদের কথা বলা, আমাদের কাজের ভঙ্গি, আমাদের যাপনের ভঙ্গি বদলায়, কাজও বদলাতে থাকে, সময়ও বদলাতে থাকে। যেমন এখন আমরা প্রত্যেকদিন নতুন নতুন কিছু কাজ করছি না, কত রকম ভাবে হাত পা ধুচ্ছি, মুখ ধুচ্ছি, মুখে মুখোশ করছি। তাই এরকম কাজ করা যেমন আমাদের আগে অভ্যেস ছিল না,
তেমনি জীবন পরিবর্তনের সঙ্গে নতুন নতুন ধারা, নতুন নতুন কাজ, নতুন নতুন সংজ্ঞা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি বারবার তোমাদের শ্রেণীকক্ষে বলি, আগে কিন্তু তৈরি হয় ভাষা, তারপর ভাষাকে আমরা ব্যবহার করি। সেই ব্যবহারকে লক্ষ্য করে যখন আমরা তাকে নিয়মবদ্ধ করি, তখনই কিন্তু তাকে আমরা বলি ভাষার নিয়ম বা ব্যাকরণ। এই পর্যন্ত ক্রিয়াপদ আজ তোমাদের পড়ানো রইল। এই কিছু অনুশীলনী তোমাদেরকে পিডিএফ হিসেবে দিয়ে দেওয়া হবে, তোমরা সেগুলো যত্ন করে অনুশীলন করবে, তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় পূর্ণমান পাবে। সকলে ভালো থাকো, এই পরিস্থিতিতে সুস্থ থাকো। দেখা হচ্ছে স্কুল চালু হলে।